বিখ্যাত ডন জিমিকে মারে দুই ব্রিটিশ এজেন্ট। বহু বছর পর জিমির মেয়ে ডন হয়ে খুঁজতে থাকে তার বাবার হত্যাকারীর ছেলেকে। ঘটনাক্রমে যে এজেন্টরা ডন জিমিকে মেরেছিল সেই এজেন্টদের ছেলে একটা মিশনে ডন জিমির মেয়ের আস্তানাতেই আসে। এ যেন শেয়ালের কাছে মুরগি হয়ে আসার মতো অবস্থা। এরপর কি হয় তা না হয় আজকের এক্সপ্লেনেশন থেকেই জেনে নেবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্প শুরু হয় 1991 সালের ইন্ডিয়ার গোয়া শহর দিয়ে। মিস্টার হোয়াইটের নেতৃত্বে MI7 ব্রিটিশ এজেন্ট ডন জিমি মারিওকে ধরার জন্য অনেকদিন ধরে প্ল্যান করছিল, কিন্তু জিমি উল্টো তাদের মারার জন্য পিছু নেয়। তাই মিস্টার হোয়াইট তার দুই এজেন্ট সাবেস্টিয়ান এবং স্মিথকে ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য নির্দেশ দেয়। এদিকে জিমি ওই দুই এজেন্টের পিছু নিলে পথের মধ্যে জিমির দেখা হয় তার ওয়াইফ ফাবিয়ার সাথে। ফাবিয়া একটা ফুড কার্ট চালায়। ফাবিয়া জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? জিমি জানায়, একজনকে মারতে যাচ্ছি। এটা শুনে ফাবিয়া বলে, এটা তো তোমার নিত্যদিনের কাজ। এর মধ্যে সাবেস্টিয়ান এবং স্মিথ নিজেদের রক্ষা করতে আসে তাদের গোপন বাড়িতে। সেখানেই চলে আসে জিমি। এই বাড়িতে দুই এজেন্টের কাজ করে দিত সাকুভাই প্যাটেল। সে দুই পক্ষের ভেতরে দ্বন্দ্ব দেখে সাইডে চলে আসে। এরপর দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে সাকুভাই সাবেস্টিয়ানকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে, কারণ দুই জনের সাথে ইটিশ পিটিশ ছিল সাকুভাইয়ের। সাকুভাই ঝাঁপিয়ে পড়লে সাকুভাই আহত তো হয়ই, সাবেস্টিয়ানেরও হাতে গুলি লাগে। সাবেস্টিয়ান রেগে গিয়ে এরপর ডন জিমির বুকেই গুলি করে বসে। জিমি গুলিবিদ্ধ হলে তার লোকেরা দ্রুত সেখান থেকে নিয়ে যায়। জিমি চলে গেলে সাবেস্টিয়ান আসে সাকুভাইয়ের কাছে, জানায়, তুমি এটা কেন করতে গেলে? অন্যদিকে জিমি বাড়ি এসে ফাবিয়াকে বলে, আমার গুলি লেগেছে, ডক্টর ডাকো। ফাবিয়া বলে, এটার নতুন কি? তোমার তো প্রতিদিনই গুলি লাগে। তারপর ফিনাইল দিয়ে মাখানো থাকে পুরো ঘর, যেটা আবার আমাকেই পরিষ্কার করতে হয়। জিমি বলে, আমি মারা যাচ্ছি। ফাবিয়া বলে, তুমি তো প্রতিদিনই মরে যাও, এ আর নতুন কি? অর্থাৎ ফাবিয়া মনে করে জিমি প্রতিদিনের মতোই গুলি খাওয়ার অভিনয় করে বাড়ি এসেছে, কিন্তু এবার যে সত্যি গুলি খেয়েছে সেটা আর বিশ্বাসই করে না। তো অন্যদিকে সাবেস্টিয়ান সাকুকে বলে, তোমার আমাদের জন্য জীবন বাজি রাখা উচিত হয়নি, কিভাবে ঋণ শোধ করব এখন? এদিকে জিমি গুলিবিদ্ধ হয়ে আসে তার দুই ছেলের কাছে, জানায়, আমি মারা যাচ্ছি। আমার মারা যাওয়ার পর তোমাদের দুই ভাইয়ের একজন হবে ভাই, মানে বোঝাতে চায় ডন। তো অবুঝ দুই ছেলে বলে, আমরা তো এখনই দুই ভাই, আবার কিসের ভাই হব? জিমি তার বংশের আংটি বের করে বলে, তোমাদের দুই ভাইয়ের মধ্যে যে এই আংটি পরবে সে খুন খারাপি থেকে যে কোনো কিছু নির্দ্বিধায় করতে পারবে। সেই সময় দরজায় জিমির মেয়ে দাঁড়িয়ে থাকলে জিমি তার মেয়েকে কাছে ডাকে। জিমির মেয়ে কাছে এসেই আংটি নিয়ে সেখান থেকে চলে যায়। যেতে যেতে বলে, বাবা মারা যাচ্ছে। মেয়ের আংটি নিয়ে যাওয়া দেখে তৎক্ষণাৎ মারা যায় ডন জিমি। অন্যদিকে সাকুভাই প্যাটেল সাবেস্টিয়ানকে বলে, আমি তো মারা যাচ্ছি, কিন্তু আমাদের তিনজনের নিশানা আছে রান্নাঘরে। এটা বলে সাকু মারা যায়। রান্নাঘর থেকে বাচ্চাকে কোলে তুলে নেয় স্মিথ। এরপর সাবেস্টিয়ান স্মিথ মিলে বাচ্চাটিকে সেখান থেকে নিয়ে চলে যায়। সিনের পর নিয়ে যাওয়া হয় 2024 সালে। দেখানো হয় লন্ডনে অবস্থিত MI7 হেডকোয়ার্টার। একটা কনফিডেন্সিয়াল ফাইল আসে ফিল্ড অব অপারেশনের চিফের কাছে। জানা যায় তাদের এক সায়েন্টিস্ট যার নাম বেটরাইস, সে ইন্ডিয়া থেকে নিখোঁজ হয়েছে। লোকাল পুলিশ বেটরাইসের সন্ধান চালাচ্ছে। যে কনফিডেন্সিয়াল ফাইলটা নিয়ে আসে চিফ তাকে জানায়, আমরা খুব দ্রুত ইন্ডিয়াতে আমাদের স্পাই অ্যাক্টিভেট করব। ফাইল নিয়ে চলে আসা লেডি স্পাই চলে গেলে চিফ তার গোপন ফোন বের করে কল করে মামা ভাই নামে একজনকে। এই মামা ভাই আর কেউ নয়, ডন জিমির মেয়ে। চিফ মামা ভাইকে ফোন করলে মামা ভাই জানায়, টাকা আমি কিন্তু পাঠিয়েছি। চিফ জানায়, সময় চলে এসেছে। মামা ভাই বলে, আমার হ্যাপিকে লাগবে। এই পর্যায়ে আমাদের দেখানো হয় হ্যাপিকে। এই হ্যাপি আর অন্য কেউ নয়, সাকু ভাইয়ের ছেলে। আর তাকে বড় করেছে সাবেস্টিয়ান আর স্মিথ। হ্যাপি দুজনকেই বাপ ডাকে। তার দুই বাপই MI7 এর দুর্দান্ত স্পাই, আর হ্যাপি কিনা পিস্তল চালানোই জানে না। 6 বার MI7 এর এক্সাম দিতে গিয়ে ফেল হয়েছে। 7তম পরীক্ষা দেওয়ার অপেক্ষায় আছে। হ্যাপি তার দুই বাপকে জানায়, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। দুই বাপ বলে, কে বলেছে তোমাকে দিয়ে কিছু হবে না? তুমি দারুণ ডান্স করো, সে সাথে ভালো শেফও। হ্যাপি এবার নাচতে নাচতে খাবারই রেডি করে ফেলে। সে খাবার খেয়ে দুই বাপই বেশ প্রশংসা করে। এই পর্যায়ে দেখানো হয় গোয়ায় অবস্থিত মামার ক্রাইম সেন্টার। সেখানে আসে মামা। মামা তার ক্রাইম সেন্টারে এক ফেয়ারনেস ক্রিম তৈরি করেছে, যেটা 21 দিনের মাথায় কালো মানুষকে সাদা বানিয়ে দেবে। এজন্য মামাই ধরে নিয়ে এসেছে সায়েন্টিস্ট বেটরাইসকে। ফেয়ারনেস ক্রিম নিয়ে হাই প্রোফাইল মডেলকে দিয়ে অ্যাডও করিয়েছে সে। কিন্তু সেই ফেয়ারনেস ক্রিম যার ওপর প্রথম এক্সপেরিমেন্ট করা হয়েছে তাকে মামার সামনে নিয়ে আসলে মামা বেটরাইসকে বলে, এটা বেটার হয়নি, আমি আরো বেটার চাই। তা না হলে কিন্তু নেক্সট এক্সপেরিমেন্ট তোমার ওপরেই করব। বেটরাইস বলে, আমি এমনিতেই ফর্সা। বেটরাইস কথা বলায় মামা তার এক লোককে বলে বাবার পিস্তল বের করতে। মামা এবার চলে যায়। মামার লোক বেটরাইসের সামনে গুলি করে প্রথম এক্সপেরিমেন্টকারীর পায়ে। এতে বেটরাইস ভয় পেয়ে যায়। অন্যদিকে চিফ ফোন করে সাবেস্টিয়ান এবং স্মিথকে, বলে, ইন্ডিয়ায় মিশনের জন্য আমরা হ্যাপিকে চুজ করেছি, কারণ সে তো ইন্ডিয়ান। দুইজন জানায়, হ্যাপি এসব পারবে না,
আর হ্যাপি ইন্ডিয়ান নয়। এসব কথা সেই সময় হ্যাপি শুনতে পায়, কারণ দুইজন লাউড স্পিকারে কথা বলছিল। শুনে দুই বাপকে জিজ্ঞেস করে, আমি কি ইন্ডিয়ান? আমি ইন্ডিয়ান হলাম কিভাবে? দুই বাপ এবার হ্যাপির বায়োলজিক্যাল মা সাকু ভাইয়ের ছবি দেখিয়ে সব জানায়। হ্যাপি তখন বলে, আমি যদি ইন্ডিয়ান হই তাহলে আমার ইন্ডিয়ান নাম কি? দুই বাপ জানায়, প্যাটেল। অর্থাৎ হ্যাপির পুরো নাম হচ্ছে হ্যাপি প্যাটেল। কিন্তু হ্যাপির ইন্ডিয়ান মানুষদের সম্পর্কে কোনো ধারণাই নেই, হিন্দিও পারে না। ছোট থেকে লন্ডনে বড় হয়েছে। হ্যাপি এরপর দুই বাপকে বলে, একবার আমাকে দেখে একজন পাখি পাখি বলছিল, ইন্ডিয়ানদের কি পাখি বলে? দুই বাপ জানায়, না, পাখি বলা হয় পাকিস্তানিদের। হ্যাপি স্কুল লাইফের আরেকটা ঘটনা শেয়ার করে। একবার এক মেয়ে প্যান্টের ভেতরে হাত দিয়ে ইন্ডিয়ান বলে প্রশংসা করেছিল। হ্যাপি সেইটা জানালে দুই বাপ বলে, এবার ঠিক আছে। হ্যাপি ইন্ডিয়াতে স্পাই হিসেবে যাওয়ার জন্য রাজি হয়, কিন্তু তার আগে তাকে শিখতে হবে হিন্দি। এজন্য MI7 এর ওয়্যার হাউসে হিন্দি শেখানোর উপর 7 দিন ধরে চলে হ্যাপি ট্রেনিং। হ্যাপিকে হিন্দি শেখানোর জন্য দেখানো হয় শাহরুখ খানের DDLJ, শিখতে হয় শাহরুখ খানের সিগনেচার পোজ। এরপর রাহুল হয়ে এক মেয়েকে পটানোও শিখতে হয়। শুধু সেটাই নয়, হ্যাপিকে ইন্ডিয়ান মেয়ের সাথে রুম ডেটের ট্রেনিংও নিতে হয়। এর মধ্যে হিন্দি কিছুটা শিখলে মার্কেটিং করানোর উপরও ট্রেনিং করানো হয়। শুধু তাই নয়, হ্যাপিকে ইন্ডিয়ানদের মতো চুল কেটে দেওয়ার জন্য নিয়ে আসা হয় ইন্ডিয়ান নাম্বার 1 নাপিত। ট্রেনিং শেষে হ্যাপির সামনে উপস্থাপন করা হয় মূল অপারেশন। MI7 এর কর্মকর্তারা জানায়, 1947 সালের আগে ইন্ডিয়া ব্রিটিশরাই শাসন করত। তারপর ব্রিটিশরা চলে গেলে ইন্ডিয়া ধীরে ডিজিপির উন্নয়ন করে। এখন একটা ফেয়ারনেস কোম্পানি একটা ফেয়ারনেস ক্রিম বানানোর প্রস্তুতি নিচ্ছে, যেই ক্রিম 21 দিনের মধ্যে ইন্ডিয়ান মানুষদেরকে ব্রিটিশদের মতো ফর্সা বানিয়ে দেবে। এই জন্য তারা সায়েন্টিস্টকে কিডন্যাপ করেছে, তাকে দিয়েই এই ফেয়ারনেস ক্রিমের ফর্মুলা তৈরি করছে। আমরা ব্রিটিশরা ইন্ডিয়ান মানুষদের গায়ের বর্ণকে পছন্দ করি। এখন তারা যদি আমাদের মতো ফর্সা হয় তাহলে আমাদের জীবন হুমকির মুখে পড়বে। বেট্রাইসও তারটা খুঁজতে ইন্ডিয়া এসেছিল, সেখান থেকেই কিডন্যাপড হয়ে যায়। এখন তোমার মিশন হচ্ছে বেট্রাইসকে উদ্ধার করা। পুরো মিশন সম্পর্কে জেনে সেদিনই হ্যাপি চলে আসে ইন্ডিয়ার গোয়াতে। এসে শুরু করে দেয় মার্কেটিং। সে গাড়িতে করে এয়ারপোর্ট থেকে এক জায়গায় এসে নামে। সে গাড়িওয়ালাকে 1000 টাকার ভাড়াতে দেয় 50 টাকা। এরপর পুরো প্ল্যান অনুযায়ী হ্যাপি আসে এক হোটেলে, যে হোটেলে একটাই টেবিল, খাবার পরিবেশন করে এক বয়স্ক। হ্যাপি ম্যানেজার গীতের সাথে কোড নেমে কথা বললে গীত বুঝতে পারে হ্যাপি কেন এসেছে। গীত হচ্ছে MI7 এর লোক, সে আবার কোঅর্ডিনেটর। দুইজন চা খেতে খেতে তাদের কথাগুলো সেরে নেয়। গীত এরপর তার কোঅর্ডিনেটর রক্সিকে ডাকে। রক্সি এসে হ্যাপিকে থাকার জায়গায় নিয়ে যেতে থাকলে পথের মধ্যে জিজ্ঞেস করে, ইন্ডিয়াকেই প্রথম আসা? হ্যাপি জানায়, হতে পারতো এটা প্রথম, কিন্তু পরে জানতে পারলাম আমার জন্মই এখানে। হ্যাপি রক্সিকে আরও জানাই, আমার মা ইন্ডিয়ান আর বাবা ব্রিটিশ, তাও আমার বাবা 2টা। রক্সি বলে, এসব নিয়ে আর কথা বলতে হবে না, তুই ইন্ডিয়া এসেছিস, আর ইন্ডিয়াতেই হচ্ছে গোয়া। তুই গোয়াতে আসছিস মানে ইন্ডিয়ার মধ্যে ঢুকে আছিস। হ্যাপি এরপর দেখে চারিদিকে সব নোংরা পরিবেশ। একজনকে আবার সবাই সিরিয়াল ধরে টাকা দিচ্ছে, তা দেখে হ্যাপি বলে, এখানে কি হচ্ছে? রক্সি জানাই, মামার লোকদের সবাই চাঁদা দিচ্ছে, এখানে রোজ এটা হয়। হ্যাপি জিজ্ঞেস করে, কে এই মামা? তখনই সবাই হ্যাপির দিকে তাকিয়ে থাকে। রক্সি তাই হ্যাপিকে আড়ালে নিয়ে এসে বলে, এখানে কখনো বলবে না যে মামাকে চেনো না। এর মধ্যে রক্সি হ্যাপিকে থাকার জায়গায় নিয়ে আসলে হ্যাপি দেখে চারিদিকে শুধু ধুলা ময়লা, তাই বলে, কখন যে ছাদ ভেঙে পড়ে যায় কে জানে। রক্সি বলে, থাকার যে জায়গায় পেয়েছো এটাই অনেক। রক্সি চলে গেলে হ্যাপি গানের তালে তালে সবকিছু পরিষ্কার করে ফেলে, সাথে বানায় নাস্তাও। নাস্তা খেতে খেতে শুনতে পায় বাইরে নাকি ডান্স গার্ল রূপা নাচছে, তাই বেলকানিতে এসে রূপার নাচ দেখতে থাকে হ্যাপি। রূপার নাচ হ্যাপি পছন্দ করলেও এলাকাবাসী পছন্দ করে না, তাই রূপা এলাকাবাসীকে বলে, ক্যাটরিনা কাইফ কোমর দোলালে তো ঠিকই দেখো, এক ছোট বাচ্চা আবার আই লাভ ইউ বলে রূপাকে। রূপা তাতেও বিরক্ত হয়। রাতে গডের কাছে হ্যাপি প্রার্থনা করে এখানে থাকা অবস্থায় খাবারে যেন তার কোনো সমস্যা না হয়। অন্যদিকে মামাও গডের সামনে প্রার্থনাতে বলে, বাবাকে এখন খুব মিস করি, ভাইয়েরাও বেঁচে নেই, বেঁচে থাকবে কিভাবে, আমি তো তাদের মেরেছি, মাও নেই। এসব খুন খারাপি আর ভালো লাগে না, সব ছেড়ে দেব, যেটা করছি সেটাতে শুধু প্রতিষ্ঠিত করে দাও। পরের দিন হ্যাপি বাজার করতে এলে দেখা হয়ে যায় রক্সির সাথে। রক্সি হ্যাপির জন্য নাস্তা নিয়ে আসলে হ্যাপি সেইটা দেখে বলে, এটা কোনো নাস্তা হলো? ঘরে নিয়ে এসে হ্যাপি রক্সিকে স্পেশাল এক খাবার খাওয়ায়, যেটা খেয়ে রক্সি প্রশংসা করতে বাধ্য হয়। একটু পরে গীতের কল আসে হ্যাপির কাছে। বেট্রাইস যে বাসা থেকে কিডন্যাপড হয়েছিল সেই বাসা থেকেই তারা ইনভেস্টিগেশন শুরু করে। সেখানে আসলে দেখে অনেক কিছু এলোমেলো, দেয়ালে শুধু কিছু একটা দিয়ে এম লেখা আছে। এম লেখা দেখে হ্যাপি বলে, এম তো অনেক মানুষের নামও হতে পারে, আবার অনেক জায়গারও নাম হতে পারে, আবার হতে পারে পলিটিশিয়ানের নাম। পলিটিশিয়ান আসলেই হ্যাপিকে আটকিয়ে দেয় গীত। মূলত এখানে এমতে মোদিকে বোঝায়। হ্যাপি এরপর বলে, যেহেতু বেট্রাইস ফর্সা ছিল তাই গোয়ায় কোথায় কোথায় ফর্সা মেয়ে পাওয়া যায় সেখানে আগে খোঁজা উচিত। হ্যাপি আর গীত মিলে বেশ কয়েকটা জায়গায় ঘোরে। এর মধ্যে একটা বিয়ের দাওয়াতে আসে দুজন। সেখানে হ্যাপি এক ধরনের গন্ধ পায়।
যে গন্ধ বেটরাইসের বাসাতেও ছিল। তাই বেটরাইসের বাসায় এসে দেয়ালে ওই এম লেখা দেখে সে স্পর্শ করে। তখন সে বলে, বিয়ে বাড়িতে যে ক্যাটারিংরা কাজ করেছে সেটা এখানেও করেছে, তাদের ধরতে পারলেই হবে। রান্নাঘরের পর খাবারের স্বাদ নিতে আসলে মামাস প্লেসের ক্যাটালগ পায়, সেই সাথে ইনভেস্টিগেশনের প্রথম ক্লুও। হ্যাপি গীতকে নিয়ে চলে আসে মামাস প্লেসের সামনে, কিন্তু গীত মামার ভয়ে ভেতরে ঢুকতে ভয় পায়। এই প্লেসটা ছিল রেস্টুরেন্ট। হ্যাপি ভেতরে গিয়ে এক জায়গায় বসতেই মামার এক লোক যার নাম পিটার সে হ্যাপির কাছে আসে। হ্যাপি পিটারকে বেটরাইসের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে একে চেনে কিনা। পিটার ছবিটা নিয়ে ভেতরে যায়। সেই সময় হ্যাপি দেখতে পায় রূপাকে। রূপা রেস্টুরেন্ট থেকে পালাচ্ছে। এর মধ্যে পিটার এসে হ্যাপিকে তাড়িয়ে দেয় রেস্টুরেন্ট থেকে। হ্যাপি ভেতর থেকে বাইরে আসলে গীত বলে, তোমার অনেক সাহস আছে। তখন হ্যাপি আবার রূপাকে দেখতে পেয়ে রূপার কাছে এসে বলে, আপনি অনেক ভালো নাচেন, আমি দেখেছি, আমার আপনাকে পছন্দ হয়েছে। দেখাতে থাকে শাহরুখ খানের সিগনেচার পোজ, যেমনটা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। রূপা এসব দেখে বলে, পাগল হয়েছেন নাকি, আপনার মতো ভালো লাগার কথা অনেকেই বলে। হ্যাপি এবার ডিরেক্ট রূপাকে ডিনার করার অফার করে। রূপা না করে না। হ্যাপি রূপাকে নিয়ে আসে গীতের রেস্টুরেন্টেই। সেখানে রূপা বিরক্তই হয়। রূপা লক্ষ্য করে হ্যাপি ঠিক মতো হিন্দি বলতে পারছে না, তাই জিজ্ঞেস করে, কোথা থেকে এসেছেন আপনি? হ্যাপি এই প্রসঙ্গকে বাদ দিয়ে রূপাকে জিজ্ঞেস করে, আপনি এই যে নাচেন এতে বাধা বিপত্তি আসে না? রূপা জানায়, আসে তো, কিন্তু সবার জন্য তো আর জীবনকে থামিয়ে রাখতে পারি না। রূপার এই কথাগুলো ভালো লাগে হ্যাপির। হ্যাপি এরপর মনে করতে থাকে লগন সিনেমার রোমান্টিক গান, যেটা মনে করতে না পারলে রূপাই গানটা বলে দেয়। এর মধ্যে খাবার চলে আসলে হ্যাপি খাবার দেখিয়ে বলে, এটা কোনো খাবার হলো? তাই সাথে নিয়ে আসা বিভিন্ন মশলা খাবারের সাথে অ্যাড করে দেয়। এতে রূপা তৃপ্তি সহকারে খেতে থাকলে হ্যাপি আলতো করে রূপার হাতে টাচ করে। এতে রূপা কষে চর মারে হ্যাপিকে আর বলে, ঘরে কি কোনো মা বোন নেই? পরক্ষণে আবার লজ্জিত হয়। হ্যাপি চর খেয়ে বলে, আপনি দেখি খুব স্ট্রং মেয়ে, তাই আরেকবার করতে চাই এক্সপেরিমেন্ট। হ্যাপি আবার টাচ করতেই রূপা আবারও কষে চর মারে হ্যাপিকে। হ্যাপি আবার এটা উপভোগই করে। রাতে হ্যাপি এবং গীত মিলে ড্রিঙ্কস করতে থাকলে গীত জানায়, আমরা ইনভেস্টিগেশনে সফল হব না, তারপরও ইনভেস্টিগেশন উপভোগ করছি। তুমি একখান জিনিস স্পাই হ্যাপি প্যাটেল, আমার কেউ নেই, তাই লাইফটা বোরিং চলছিল। তুমি এসে লাইফটাকে ভালো এনজয়েবল করে তুলেছ। হ্যাপি তখন বলে, এখন থেকে আর বলবে না তোমার কেউ নেই, আমি আছি তোমার সাথে। এই পর্যায়ে দেখানো হয় মামাকে। এমন সময় তার কাছে এসে পিটার। তারপর জানাই, আজ রেস্টুরেন্টে এক বিদেশি এসেছিল, সেই মেয়ের খোঁজে এসেছে। মামা বেটরাইসের ছবি দেখেই পিটারকে নির্দেশ দেয় তুলে নিয়ে আসার জন্য। এদিকে হ্যাপি ড্রিঙ্কস করে মাতাল অবস্থায় আসে রুমে আসতেই পিটার সহ দলবল হ্যাপিকে ধরে ফেলে। সে জিজ্ঞেস করে, তোমরা কারা? পিটার জানাই, আমরা মামার লোক। হ্যাপি বলে, আমারও তো মামা আছে, তোমরা কোন মামার কথা বলছো? এইটা শুনে পিটাররা অবাক হয়ে যায়। কিছুক্ষণ তামাশা করার পর হ্যাপিকে মারা শুরু করে। এমন সময় মুখে মাস্ক পরে ধোঁয়ার গ্যাস নিয়ে হাজির হয় রক্সি। একটা মাস্ক দেয় হ্যাপিকেও। তারপর সবাইকে ধোঁয়ার মধ্যে ফেলে রক্সি হ্যাপিকে জানালা দিয়ে লাফ দিতে বলে। রক্সি জানালা দিয়ে নিচে নেমে এলেও হ্যাপি এসে পড়ে এক পানির মধ্যে। সেখান থেকে রক্সি হ্যাপিকে নিয়ে আসে তার বাসায়। যাওয়ার পথে হ্যাপি জিজ্ঞেস করে, কোথা থেকে বাঁচাতে আসলে? রক্সি জানায়, আমার যখন কেউ ছিল না তখন গীত আমাকে আশ্রয় দিয়েছে, তাই তার যে কোনো কিছুই আমার কাছে মূল্যবান। অন্যদিকে পিটার হ্যাপিকে না ধরে খালি হাতে ফিরে মামার সামনে শুধু বলে, ওই বিদেশি অনেক শক্তিশালী, তার সাথে এক ভূত আছে, ধোঁয়ার মধ্যে যেন অদৃশ্য হয়ে গেল। তারপর আমরা পালিয়ে আসলাম। এটা শুনে মামা জিজ্ঞেস করে, কে আগে পালিয়ে এসেছে? পিটার জানায়, আমি। মামা পিটারকে বিষ মেশানো খাবার দেয়, যেটা পিটার স্বেচ্ছায় খেয়ে মারা যায়। এরপর মামা সবার উদ্দেশ্যে বলে, আমার ওই বিদেশিকে লাগবে। পরের দিন হ্যাপি ঘুম থেকে উঠে দেখতে পায় তার সামনে গীত। আবার হ্যাপির কাপড়ও উল্টাপাল্টা, সেইটা নিয়ে গীত মজা নেয়। হ্যাপি কাপড় বদলাতে গেলে তখনই সেখানে রূপা আসে। রূপা এসে হ্যাপিকে বলে, তোমার বাসাতে গিয়েছিলাম, সেখানে তোমাকে পাইনি, লোকজন জানালো তুমি এখানে, তাই এখানেই আসলাম। রূপাও হ্যাপির ভিন্ন রকম কাপড় পরা দেখে জিজ্ঞেস করে, তুমি এটা কি পরেছ? এরপর জানাই, আমি তোমার যে কোনো খাবারের স্বাদ নিতে চাই, অর্থাৎ ভালোবাসা অ্যাকসেপ্ট করে। এবার হ্যাপি সব সত্য বলে দেয় রূপাকে। জানাই, সে একজন স্পাই, এখানে এসেছে এক মিশনে। এই মিশনে বলা হয়েছে এক ইন্ডিয়ান মেয়ের সাথে যেন রিলেশন হয়, সেটাই হচ্ছিল না। এতে আমার চাকরি চলে যাওয়া থেকে শুরু করে ধরা খাওয়ার ভয় আছে। এমন সময় রক্সি বলে, আমরা এক কাজ করি, মামা হচ্ছে মেইন, কিন্তু মামার কাজগুলো করে তার লোকজন। আমরা মামার লোকজনের পিছু নেব। লোকজন মামার ক্যাটারিং সেন্টারে আছেই, আমরা তাদের পিছু নেব। এমন সময় রক্সি দেখে নাইট মার্কেট নিয়ে মামা পোস্ট দিয়েছে, তাই রক্সি শিওর হয় এখানে মামার লোকজনদের পাওয়া যাবে। ওইদিকে হ্যাপি রূপাকে বলে, তুমি আমার সাথে থাকলে কিন্তু মামলা খেতে পারো। রূপা জানায়, যখন আমার 16 বছর বয়স ছিল তখন 4টা কেস খেয়েছি। এসবের পরেই শুরু হয় মিশন নাইট মার্কেট। সবাই নাইট মার্কেটে আসলে রক্সি সবাইকে সবার প্ল্যান বুঝিয়ে দেয়, কারণ সে মার্কেটে না গিয়ে উপরে থেকে সব হ্যান্ডেল করবে। রক্সি জানায়, মামার গুন্ডারা পিছু নিলে আমরা মামার খোঁজও পেয়ে যাব। স্বপ্নকে দায়িত্ব দেয় মামার গুন্ডাদের ডিস্ট্র্যাক্ট করতে। রূপা তাই নাইট মার্কেটে এসে গানের তালে নাচতে থাকে।
অন্যদিকে হ্যাপি গীত পিছু নেয় গুন্ডাদের। তখন রূপার ডান্স দেখে সবাই নেগেটিভ মন্তব্য করলে রূপা নাচ ছেড়ে দিয়ে সবাইকে গালি দিতে থাকে। এতে প্ল্যান বদলে যায়। নাইট মার্কেটের গানের মঞ্চে নিয়ে আসা হয় শিল্পী অ্যাশ কিংকে। অ্যাশ কিংকে জানানো হয় সে যেন লম্বা একটা গান ধরে। এদিকে হ্যাপি এবার মঞ্চে এসে রূপার সামনে ডান্স করা শুরু করে, তাও নাচে ক্যাটরিনের এক গানের নাচের স্টাইলে। হ্যাপির নাচ দেখেই ইমপ্রেস হয় রূপা। নাচানাচি শেষে হ্যাপি ওয়াশরুমে ফ্রেশ হতে আসলে মামার লোকজন হ্যাপিকে তুলে নিয়ে যায়। শুধু হ্যাপিকেই নয়, সবাইকেই তুলে নিয়ে যায়। সবাইকে তুলে নিয়ে আসে মামার বাড়িতে। মামা ধন্যবাদ দেয় রূপাকে। এই রূপা কাজ করে আসলে মামার হয়ে, সেটা হ্যাপি জানতে পেরে রূপার উপর রেগে যায়। মামা এরপর হ্যাপির জন্য বিষ মেশানো খাবারটা নিয়ে আসতে বলে তার লোককে। হ্যাপি জানায় ক্ষুধাই লেগেছিল, খাবার পেলে ভালোই হতো, এভাবে বাঁধা অবস্থায় তো খেতে পারবো না। গীত আর রূপা জানে খাবারে কি আছে, তাই তারা চুপ থাকে। রূপা আবার মামাকে বলে, আমাকে শুধু বলা হয়েছিল হ্যাপিকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য, তারপর তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠানো, তাহলে কেন মেরে ফেলার প্ল্যান চলছে? মামা রূপাকে বেশি কথা বলতে নিষেধ করে, সাথে জানায় আজ আমার খুশির দিন, আজ আমার ক্রিমের বিজ্ঞাপনের জন্য ইন্টারন্যাশনাল মডেলকে পেয়েছি, সেই সাথে তোমাদেরকেও পেয়েছি, কিন্তু এত সহজে মারব না, কষ্ট দিয়ে তারপরেই মারব। এজন্য মামা ডাক দেয় তার 3 জন লোককে। হ্যাপি তখন বলে, MI7 আমাকে সেরকম ট্রেনিংই দিয়েছে, আমি সকল কষ্ট সহ্য করতে পারবো। কিন্তু মামা তো কোনো শারীরিক টর্চার করবে না হ্যাপিকে, মানসিক টর্চারের জন্য 3 জনকে ডেকে নিয়ে এসেছে। 3 জন শুরু করে দেয় বেসুরা গলায় গান। এইটা শুনে কান ঝালাপালা হয়ে যায় পাটেল সহ সবার। এই গান একটানা 3 ঘন্টা চলতে থাকলে হ্যাপি বিরক্ত হয়ে এবার মামাকে বলে, কি চাও তুমি? মামা জানায়, আমি চাইছি হ্যাপি পাটেলকে, অনেক বছর ধরে হ্যাপি পাটেলকে খুঁজছিলাম, আজকে পেয়ে গিয়েছি। এটা শুনে অবাক হয় হ্যাপি, সে মামাকে চিনতই না আর মামা কিনা তাকে মারার জন্য খুঁজছিল। মামা তখন হ্যাপির কাছে এসে বলে, আমি তোমাকে তিলে তিলে মারব। এটা বলেই একটা আঙুল কেটে নেয়। হ্যাপি তার একটা আঙুল কাটা দেখে অজ্ঞান হয়ে যায়। সেই সময় মামাকে একজন এসে জানায়, ইন্টারন্যাশনাল মডেল তো আসছে না। মামা বিরক্ত হয়, লোকদের নির্দেশ দেয় ইন্টারন্যাশনাল মডেলকে ধরে নিয়ে এসে বেঁধে রাখতে। এরপর একটু ভেতরের রুমে গেলে হ্যাপির জ্ঞান ফেরে। রূপা হ্যাপিকে জানায়, আমাকে সাহায্য করো, আমি তোমাদের এখান থেকে বের করব। হ্যাপি রূপাকে বিশ্বাস করে না, জানায়, তুমি এক গাদ্দার, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ, এখন থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে। রূপা জানায়, আমার হাতের বাঁধন খুলে দাও, এখান থেকে বের হওয়ার পথ আমি জানি। তখনই মামা চলে আসে আর জানায়, এত সহজে এখান থেকে যেতে পারবে না। এর মধ্যে কারেন্ট চলে গেলে রূপার নিজের বাঁধন খুলে সবাইকে উড়াধুরা মায়ের শুরু করে। হ্যাপি তার হাত কাটার বদলা হিসেবে সাথে নিয়ে আসা খাবারের মশলাগুলো চোখে ছিটিয়ে মারতে থাকে। এর মধ্যে রূপা হ্যাপিকে এখান থেকে বের হতে বলে। রূপা এবং গীত পালাতে থাকলেও হ্যাপি খুঁজতে থাকে তার কাটা আঙুল। খুঁজতে খুঁজতে দেখতে পায় আঙুলটা দূরে পড়ে আছে। নেয়ার আগেই একজন সেই আঙুলের ওপর পা তুলে দিয়ে পিষে ফেলে। হ্যাপি রেগে গিয়ে তাকে মারতে গেলে নিচে পড়ে যায়। তারপর দৌড়াতে থাকে। মাঝপথে তাদের সামনে হাজির হয় রক্সি। রক্সিকে দেখে হ্যাপি বলে, তুমি এখানে কি করছো? রক্সি জানায়, আমি তো বিদ্যুৎ অফ করে সিস্টেম হ্যাক করেছি। হ্যাপি সেই সময় আবার তার কাটা আঙুল দেখে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সবাই পালালে হতবাক হয়ে পড়ে মামা। তখন তার কাছে এক্সপেরিমেন্ট পার্সনটা আসলে মামা বলে, তুমি এত ফর্সা আবার কিভাবে হলে? যাও হ্যাপিকে ধরে আনো। লোকটি জিজ্ঞেস করে, কোন দিকে গিয়েছে? এতে মামা আবারও রেগে যায়, তাই মামা তাকে সেখান থেকে ভেতরে নিয়ে যেতে বলে। লোকটি তখন বলে, একবার পায়ে গুলি করেছ, আর করো না। অন্যদিকে হ্যাপির জ্ঞান ফিরলে দেখে এজি প্যাকেজের গাড়িগুলো সেই এরিয়া থেকে যাচ্ছে। এর মধ্যে কেউ একজন এসে সবাইকে ধরে নিয়ে যায়। হ্যাপি এতে আবারও অজ্ঞান হয়ে যায়। এবার যখন জ্ঞান ফেরে তখন হ্যাপি সহ সবাই দেখে অন্য এক সিক্রেট এজেন্সি, যাদের নাম CSII, তাদের হাতে তারা বন্দী। ওই এজেন্টরা হ্যাপি সহ 3 জনের পুরো ডিটেলস বলে দেয়, সাথে জানায় কিসের মিশনে তারা নেমেছে। একটু পর রুমে রূপা আসলে হ্যাপি বলে, এই বিশ্বাসঘাতক এখানে কি করছে? আসলে রূপা হচ্ছে একজন সিক্রেট এজেন্ট। সে ডন মামার পুরো অপরাধ সাম্রাজ্যকে সম্মুখে নিয়ে আসার জন্য 5 বছর মামার সাথে থেকে কাজ করছে। এসব শুনে হ্যাপি বলে, তাহলে আমরা একসাথে হয়ে এই মিশনটা সাকসেস করতে পারি। CSII এর এজেন্টরা জানায়, তোমাকে দিয়ে এই মিশন হবে না। হ্যাপি তখন বলে, আমি এইজি প্যাকেজিং এর গাড়ি এই এরিয়া থেকে বের হতে দেখেছি, তাই নিশ্চয়ই এইজি প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে মামা কিছু একটা অবশ্যই করছে, হয়তো সেখানে বেট্রাইসকেও পাবো। হ্যাপির এসব কথাতে CSII আবার হ্যাপির সাথে সমন্বয়ে কাজ করতে ইচ্ছুক হয়। হ্যাপি সেদিন বাসায় আসলে রূপা তার কাছে এসে জানায়, আমি মামার সাথে 5 বছর ধরে আছি, কিছু উল্টাপাল্টা হলে তার কাছে ধরা খাবো, লাইফটাও বোরিং লাগছিল, তাই ডান্স করা শুরু করি। এই কথাগুলো শুনে হ্যাপি জানায়, তুমি কিন্তু ভালো ডান্স করো। এরপর হ্যাপি তার নিজের কথাগুলো বলে, জানায় তার 2 বাপ বড় এজেন্ট, তাদের অনেক নাম ডাক, কিন্তু সে কিনা 7 বার MI7 এর এক্সামে ফেল করেছে। রূপা সব শুনে বলে, তুমিও ভালো এজেন্ট। পরের দিন সবাই মিলে আসে এইজি প্যাকেজিংয়ে। সেখানে রূপা সবাইকে ভেতরের দিকে দেখতে বলে, আর সে জানায়, এখানে বন্দি এক কক্ষ আছে, সেখানে অনেকজনকে আটকে রাখা হয়েছে, আমি তাদের ছাড়ানোর ব্যবস্থা করি। হ্যাপি সহ অন্য এজেন্টরা ভেতরে এক বোম ব্লাস্ট করিয়ে ভেতরে ঢুকে পড়ে। তখন মামার গুন্ডারা পিস্তল তাক করলে CSII এজেন্টরা হ্যাপিকেও পিস্তল বের করতে বলে,
কিন্তু হ্যাপির মনে পড়ে যায় সিংহাম মুভির সিন। তাই হ্যাপি পিস্তল বের না করে হাত দিয়ে সিংহামের মতো ভয় দেখাতে থাকে। তখনই গুন্ডারা গুলি চালালে হ্যাপি সহ সবাই লুকিয়ে পড়ে। দেখা যায় ল্যাবে বেটরাইসও আছে। ওইদিকে রূপা দেখে মামার বন্দি ঘরে ইন্টারন্যাশনাল মডেল মিলিন্ডও বন্দি। তাই জিজ্ঞেস করে, আপনি এখানে কিভাবে? মিলিন্ড জানায় মামা বন্দি করে রেখেছিল। এরপর মিলিন্ড উড়ে উড়ে সবাইকে মারা শুরু করে। তা দেখে হ্যাপিও উড়ে উড়ে মারতে চায়, কিন্তু পারে না। মিলিন্ড উড়াধুরা সবাইকে মারে। তা দেখে গীত মিলিন্ডকে বলে, আমাদের পরবর্তী কাজেও আপনি থাকুন। মিলিন্ড জানায়, আমার ফেসিয়াল নষ্ট হয়ে যাচ্ছে, আর থাকতে পারবো না। মিলিন্ড এবার চলে যায়। হ্যাপি বেটরাইসকে নিতে ল্যাবের গ্লাস ভেঙে ভেতরে ঢোকে। এরপর বেটরাইসকে জানায়, আমি আপনাকে উদ্ধার করতে এসেছি। হ্যাপি বেটরাইসকে কোলে করে এজি প্যাকেজিং থেকে বের হতে থাকলে রূপা বিরক্ত হয়। বেটরাইস জানায়, আমি হাঁটতে পারবো। কিন্তু হ্যাপি কোল থেকে নামাই না। বেরিয়ে এসে হ্যাপি ফোন করে চিফকে, জানায়, মিশন কমপ্লিট। আমি বেটরাইসকে উদ্ধার করেছি। চিফও হচ্ছে মামারই লোক, তাই জানাই, মিশন এখনও শেষ হয়নি। তোমার পরিচয় সবাই জেনে গিয়েছে, তাই তোমাকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তোমার জায়গায় আসবে অন্য কেউ। হ্যাপি কোনো কথা না শুনে বেটরাইসকে কোলে করে নিয়ে আসে একটা ঘাটে। তারপর সেখান থেকে স্পিড বোটে করে সেফ জায়গার উদ্দেশ্যে পাঠায়। এদিকে বেটরাইসকে মুক্ত করে নিয়ে যাওয়াতে মামা খুবই রেগে যায়। তাই তার লোকদের প্ল্যান বি করার নির্দেশ দেয়। লোকজন চলে আসে হ্যাপি যে এলাকায় থাকে সেই জায়গাতে। তারপর সেখানে আগুন ধরালে এলাকাবাসী ছোটাছুটি শুরু করে। অন্যদিকে হ্যাপি রক্সিদের কাছে আসলে মিশন কমপ্লিট হওয়ায় রক্সি খুবই খুশি হয়। তারপর বলে, তুমি তো এখানে পুরোই ভাইরাল হয়ে গিয়েছ। দেখায় মোবাইলে এক ভিডিও। হ্যাপিকে নিয়ে মামা তৈরি করেছে এক অ্যাড, যেটা অবশ্য তার ক্রিমের উপরেই। সাথে উল্লেখ আছে অন্য এক ক্রিমের ব্যাপারেও। সেই ক্রিম কোম্পানিকে রক্ষা করারও মিশন ছিল এটার। অ্যাডে ওই কোম্পানির নাম আসলে গীত হ্যাপিকে জিজ্ঞেস করে, তুমি কি এটার ব্যাপারে জানতে? হ্যাপি জানায়, হ্যাঁ। এরপর সবাই এলাকায় চলে আসলে দেখে পুরো এলাকার চারিদিকে শুধু আগুনের ধোঁয়া। লোকজন হ্যাপিকে আর চোখে দেখছে। হ্যাপি তার রুমে এসে দেখে রুমটাও লন্ডভন্ড। রুমে একটা লেখারও দেখা পায় হ্যাপি সহ সবাই। লেখাটা হ্যাপির জন্য মামার কাছ থেকে একটা বার্তা। লেখাটা হচ্ছে, যদি রাত ৮টার মধ্যে হ্যাপি প্যাটেল ধরা না দেয় তাহলে পুরো গোয়াতে আগুন জ্বলবে। এই থ্রেটে হ্যাপি সহ সবাই বেশ চিন্তায় পড়ে যায়। সবাই আসে গীতের রেস্টুরেন্টে। হ্যাপিকে ৫ দিন আগে চা খেতে দেয় ওই বয়স্ক ওয়েটার সুরাজ। হ্যাপি চা খেয়ে খুব ঠান্ডা বললে সুরাজ বলে, চা তো ঠান্ডা হবেই, কারণ এই গোয়া গরম হতে চলেছে। হ্যাপি জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন? সুরাজ জানায়, বয়স্ক লোকেরা সব জানে। হ্যাপি এরপর বলে, আমি কিনা বাইরে থেকে এসে আপনাদের বিপদে ফেললাম। সুরাজ জানায়, কে বলেছে তুমি ইন্ডিয়ান নও? তুমি ইন্ডিয়ান, তোমার মায়ের বাড়ি এখানে। এরকম ভাবে মোটিভেট করলে হ্যাপি প্রাউডলি বলে, আমি ইন্ডিয়ান। এরকম মোটিভেট করার জন্য সুরাজকে একটা পেজ খুলতে বললে সুরাজ জানায়, আমার পেজ একটা অলরেডি আছে। সুরাজ এরপর সবার সামনে চিড়িয়া অর্থাৎ পাখি নিয়ে এক উদাহরণ টেনে আনলে নিজেকে সহ সবাইকে চুতিয়া বলতে থাকে। অর্থাৎ সে চিড়িয়া না বলে চুতিয়া বলে, কারণ সে হিন্দি সেরকম জানে না। যাই হোক, এই পাখির উদাহরণ নিয়ে এসে সবাইকে উজ্জীবিত করার পর হ্যাপি জানায়, আমি একজন ইন্ডিয়ান, তাই কোনো কিছু ভয় করব না। হ্যাপির এসব কথা শুনে রূপা হ্যাপির কাছে আসে। হ্যাপি রূপাকে জানায়, আমি তোমাকে ভালোবাসি। রূপাও জানায়, আমি তোমাকে ভালোবাসি। এরপর কিস করতে গেলে দুজনেই আটকে যায়। রূপা কোনো পুরুষ মানুষের টাচ সহ্য করতে পারে না, শুধু চর মারে। তাই রূপা বলে, এর একটা ব্যবস্থা করতে হবে। হ্যাপি এবার সেই থ্রেটের ওপর কঠিন এক পদক্ষেপ নেয়। পরের দিন হ্যাপি সবাইকে একত্রিত করে বলে, শোনো গ্রামবাসী। গ্রামবাসী বলে, ওইটা আসলে হবে গোয়াবাসী। অর্থাৎ হ্যাপি শুরুতেই ভুল করে বসে। হ্যাপি এরপর তার অশুদ্ধ হিন্দিতে বলা শুরু করে, আর কতদিন মামার ভয়ে থাকবেন? সময় এসেছে এবার মামার বিরুদ্ধে প্রতিবাদ করার। আরও অনেক কিছু ঠিকমতো বলতে না পারলে রূপা আসে হ্যাপির কাছে। হ্যাপি হাত ধরতেই হ্যাপিকে চর মেরে দূরে সরে দেয়। তারপর এলাকাবাসীর উদ্দেশ্যে বলে, আজ হ্যাপিকে মারার থ্রেট দিয়েছে মামা, কাল আমি বা আপনিও হতে পারি। এভাবে আর কতদিন? সময় এসেছে এবার প্রতিবাদ করার। আমরা যদি প্রতিবাদ করি তাহলে মামা ভয়ে কাঁপবে। রূপার কথার সাথে এলাকাবাসী সায় দেয়। ৭টা ৫৯ গীত রেস্টুরেন্টের সামনে দলবল নিয়ে হাজির হয় মামা। ঠিক ৮টা বাজলে হ্যাপি মামার মুখোমুখি হয়। মামা হ্যাপিকে দেখে বলে, একা? হ্যাপি জানায়, একা নয়, পুরো গ্রামবাসী আছে। পুরো গ্রামবাসী চলে আসে হ্যাপির পেছনে। তা দেখে মামার লোক গোমেজ মামাকে বলে, আমরা যদি সবাইকে মারি তাহলে আমাদের চাঁদা দেবে কে? ওইদিকে এলাকাবাসী হ্যাপিকেও কথা বলতে দেয় না, শুধু জয়ধ্বনি দিতে থাকে। হ্যাপি তাই সবাইকে চুপ করিয়ে মামার সামনে এসে বলে, তোমার রাজত্ব শেষ, তোমাকে আর কেউ ভয় পায় না। মামা পিস্তল তাক করে হ্যাপির দিকে। হ্যাপি জানায়, স্পাইদের জন্য পিস্তল লাগে না, এটা একসময় বাবা আমাকে বলেছিল। লড়াই হবে আমার আর তোমার মাঝে আন্টি। তাই এই পিস্তলের খেল বাদ দিয়ে আসেন রান্নার লড়াইয়ে নামি। রান্নার কথা আসলে খুশি হয় মামা। সে নিজেকে আগে থেকে সেরা শেফ মনে করে। তাই তো বলে, আমি পুরো এলাকাবাসীকে আমার বানানো কাটলেট খাইয়েছি। বিখ্যাত ফুড শো বেস্ট শেফের রান্নার প্রতিযোগিতায় আসে হ্যাপি এবং মামা। এই প্রতিযোগিতার বিচারক হিসেবে সেটে বিখ্যাত শেফ সঞ্জীব উপস্থিত হলে মামা যেন খুশি হয়ে যায়, কারণ মামা এই সঞ্জীবের ভিডিওগুলো দেখে রান্না করে। মামা সেখানে হ্যাপিকে বলে,
তোমার বাবা আমার বাবাকে মেরেছে, তাই যদি হেরে যাও তাহলে বাবার গান দিয়ে তোমাকে মেরে ফেলবো। হ্যাপি বলে, আর যদি আপনি হেরে যান তাহলে এই এলাকা থেকে চলে যাবেন। প্রতিযোগিতা শুরুর আগে রূপা রান্নার সকল জিনিসপত্র হ্যাপির কাছে নিয়ে এসে দিয়ে যায়। প্রতিযোগিতা শুরু হলে দুই পক্ষের লোকজন তার সেট থেকেই দেখে। দুই শেফই তাদের সেরা রান্নাটা তৈরি করে সঞ্জীবের সামনে উপস্থিত করে। সঞ্জীব আগে খেয়ে দেখে মামার খাবার, খেয়ে জানাই টেস্ট আছে কিন্তু কোনো কিছুর যেন কমতি লাগছে। এই যেমন রাতের খাবার দিনে আর দিনের খাবার রাতে খাওয়ার মতো অবস্থা। ওইটা কোনো সমস্যা না, টেস্ট ছিল। এরপর হ্যাপি তার খাবারের ঢাকনা খুললে মামা দেখে হ্যাপি তার প্রিয় কাটলেট বানিয়েছে, তাই বলে ওঠে এইটা চিটিং, আমার রেসিপি সে বানিয়েছে। হ্যাপি জানাই এইটা আমার রেসিপি, কি কি দিয়েছে সেই সব আইটেম উল্লেখ করে। সঞ্জীব এরপর হ্যাপির খাবার টেস্ট করে বলে এইটা তো খুবই মজা, একদম যেন ইয়ামি। উইনার ঘোষণার সময় চলে আসলে সঞ্জীব হ্যাপিকেই উইনার হিসেবে ঘোষণা করে। এতে হ্যাপি রূপা সহ সবাই খুশি হয়। হ্যাপি উইনার অ্যাওয়ার্ড নিয়ে সবার সামনে নিজেকে উপস্থাপন করে। অন্যদিকে মামা যেন রাগে একদম ফেটে যায়, কিন্তু মামাও হ্যাপির কাটলেট মুখে নিলে দেখে খুবই মজা, কিন্তু মুহূর্তেই আবার খুব রেগে যায়। রেগে গিয়ে আগে সঞ্জীবকে লাথি মারে, তারপর এক ছুরি নিয়ে হ্যাপিকে মারতে যায়। হ্যাপি অ্যাওয়ার্ড নিয়ে ছুরি আটকায়, সেই সাথে যেন তার পাও নড়াচড়া করে ডান্স স্টেপের মতো। রূপা তা দেখে হ্যাপিকে নাচতে বলে। হ্যাপি এরপর মামার ছুরির আঘাত থেকে নিজেকে বাঁচাতে বলিউডের অনেক নায়ক নায়িকার ডান্স স্টেপ দিতে থাকে, যা দেখে অবাক হয় মামা। একসময় মামার হাত থেকে ছুরি পড়ে যায়, এতে রূপা খুশি হয়ে যায়। হ্যাপিও নিজেকে জয়ী মনে করতে থাকলে মামা অ্যাওয়ার্ডটা কেড়ে নিয়ে হ্যাপির মাথায় বাড়ি দেয়, এতে করে হ্যাপি আবারও পড়ে যায়। মামা তখন গোমেজকে বলে তার বাবার পিস্তলটা ছুঁড়ে মারতে। গোমেজ সেটা ছুঁড়ে মারলে রূপা ছুটতে থাকে হ্যাপিকে বাঁচানোর জন্য। এদিকে হ্যাপির মাঝে হঠাৎ ভর করে ডিডিএলজের রাহুল, তাই শাহরুখ খানের সিগনেচার পোজ দিয়ে মামার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। সেই সময় রূপা চলে আসলে রূপা আর হ্যাপি এবার কিস করেই বসে, কিন্তু রূপার হাত এবারও কাঁপতে থাকে। তা দেখে হ্যাপি বসে যায়। সেই সময় মামা হ্যাপিকে মারতে আসলে রূপার চড়টা লাগে মামার গালে, এতে মামা বেহুশ হয়ে যায়। নিজে মার খাওয়া থেকে বেঁচে গিয়ে শত্রুর মার খাওয়া দেখে খুশি হয় হ্যাপি। এরপর হ্যাপি ফোন করে তার দুই বাপকে। চিফ যে মামার সাথে জড়িত এইটা জেনে MI7 এর কর্মকর্তারা ধরে ফেলে চিফকে। অন্যদিকে মামাকেও ধরে নিয়ে আসে ইন্ডিয়ার সিক্রেট গোয়েন্দা সংস্থা। হ্যাপি তার দুই বাপকে ফোন করলে বাপেরা হ্যাপিকে দেখে খুশি হয়। হ্যাপি জানাই আমি বোধহয় এখন ইন্ডিয়া থেকে যেতে পারবো না, আমি এখন ইন্ডিয়ান, আমার মায়ের দেশেই থাকতে চাই, তোমরা সময় করে ঘুরতে এসো। কথা বলা শেষ হলে হ্যাপির কাছে এসে বসে রূপা, হাত ধরে কিন্তু আর চর মারে না, এতে দুজনেই খুশি হয়। মুভিটির শেষ পর্যায়ে দেখা যায় মামা যার উপর ক্রিমটা এক্সপেরিমেন্ট করেছিল তার চেহারা থেকে সাদা আলো ছড়াচ্ছে, তাও মামার খাস লোক গোমেজ চর মারে তাকে, যেন তারা আরও ফর্সা চাচ্ছিল। এখানেই শেষ হয় মুভিটি নিয়ে যে হাইপ উঠেছিল সেটার তুলনায় গল্পটা অতটা স্ট্রং মনে হয়নি। তাছাড়া কমিকভাবে উপস্থাপনের ব্যাপারটাও যেন খুব একটা জমল না। আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।